সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি। তার আগে আজ এক সাক্ষাৎকারে বিএনপি নেতারা বলেছেন, অনির্বাচিত সরকারের মেয়াদ নিয়ে কথাবার্তা গণতন্ত্রের জন্য শুভ নয়। দ্রুত নির্বাচনের প্রস্তুতি কেন্দ্রিক কাজ শেষ করার দাবি তাদের। এদিকে আজ রাজধানীতে একটি ঝটিকা মিছিল করেছে পতিত আওয়ামী লীগ। এর পরপরই জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আর আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাম্প্রতিক রাজনীতির নানা বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় কম্প্রোমাইজের রাজনীতি বনাম শিষ্টাচার। আর এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং মুশফিকুস সালেহীন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। এক লাফে 14 টাকা বেড়ে বোতলজাত সয়াবিনের লিটার 189 টাকা। খোলা তেলে বাড়ল 12 টাকা। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় ও রাজস্ব আয় বাড়াতে সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বুধবার। নির্বাচনের রোডম্যাপ চাইবেন নেতারা। 5 বছর ক্ষমতায় থাকার বক্তব্য নিজের নয়, জনগণের, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আবেদন ছাড়াই রাজুকের প্লট বরাদ্দ। জালিয়াতির মামলায় হাসিনা, জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা। ক্যাম্পাসে ক্যাম্পাসে উত্তেজনা। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ। রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন। ঢাকা ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষ। এবং মানব পাচার চক্রের খপ্পরে মিয়ানমারে 2 বছর কারাবন্দী 20 কিশোর। নৌবাহিনীর জাহাজে দেশে ফিরে উচ্ছ্বাস। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে চট্টগ্রামে সমুদ্র অভিযান। আলোচনা শুরু করতে যাই, ব্যারিস্টার বীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেহেতু আগামীকাল বিএনপির জন্য একটা বড় দিন, এবং তারপরও বিএনপির একটা বড় ইভেন্ট আছে, সেটা হচ্ছে কাল প্রধান উপদেষ্টার সাথে বিএনপির একটা উচ্চ লেভেলের প্রতিনিধি দল বৈঠক করবেন, সাক্ষাৎ করবেন, এবং এর পরদিনই কিন্তু ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক হওয়ার কথা রয়েছে। আজকে বিএনপি নেতারা যে কথাটি বলেছেন, যে বিশেষ করে গত পরশুদিন সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বরাতে একটা কথা এসছে যে জনগণ এই সরকারকে 5 বছর দেখতে চায়। তো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, এবং জয়নুল আবদিন ফারুক একই ধরনের কথাই বলেছেন, যে একটা অন্তর্বর্তী সরকারকে তার মেয়াদ কতদিন এগুলো নিয়ে আলাপ আলোচনা করা গণতন্ত্রের জন্য শুভ নয়। একটু কি বলবেন যে বিএনপি আসলে আগামীকালকের বৈঠকে ঠিক কি কি দাবি নিয়ে যাবে? আপনাকে ধন্যবাদ। একই সাথে দর্শকদেরকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, যদিও গতদিন ছিল। আ যে টপিকে আপনি কথা বললেন যে কালকে কি নিয়ে আলাপ করবে, আমার মনে হয় যে প্রধান উপদেষ্টার সাথে এটা ধারাবাহিক বৈঠকেরই একটি। আগেও বসছে, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বসছেন, তারই ধারাবাহিকতাতে বিএনপিও বসবে। বিএনপি বসলে যেটা আমি বুঝি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, সঙ্গত করেন অনেক আলাপের মধ্যে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপের কথা তুলে ধরবেন আশা করি। তো আমার মনে হয় না যে আউট অফ দ্য অর্ডিনারি কোনো ডিসকাশন এখানে এই হবে। বিষয়টা কি এরকম যে 17 তারিখে যে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক হতে যাচ্ছে, সেখানে আসলে বিএনপি কি প্রস্তাবগুলোতে একমত হবে, এগুলো নিয়ে এক ধরনের বিএনপি নেগোসিয়েশন? কোথায়, না নেগোসিয়েশনের কিছু নাই এখানে। কথা হলো এই এই যে আমরা যে সংস্কারগুলো প্রস্তাব করছি, আমরা তো অলরেডি 31 দফা করেছি। এখানে সরকারের পক্ষ থেকেও যে কমিশন আছে তাদের পক্ষ থেকেও কিছু প্রস্তাবনা এসছে। এগুলো তো কোনো ম্যান্ডেটরি প্রভিশন না, যেগুলো যেগুলো দিয়েছে এগুলো হতেই হবে, বা আমরা যেগুলোতে একমত হচ্ছি না এগুলো করাই যাবে না, এমন তো না। এটা একটা আলোচনার বিষয়। কমিশনের আলাপ আলোচনা কমিশনের সাথেই হবে, এবং আমাদের যৌক্তিকতাটা হয়তো একটা কপি চিফ অ্যাডভাইজারকেও দেওয়া যেতে পারে, আবার কমিশনেও দেওয়া হবে। আর আমাদের যে দাবিগুলো, যেগুলোতে আমরা একমত আছি বা একমত নেই, এগুলো তো কোনো হোমজিক্যাল ডিসিশন না যে আমার হঠাৎ ভালো লাগছে না 13 নম্বরটা এটা আমি করলাম না, বা 14 নম্বরটা ভালো লাগছে করলাম। ইটস নট লাইক দ্যাট। এটা তো একটা যুক্তি দিয়ে, একটা রেশনাল দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করব যে আমরা কেন একমত কোনটাতে, আবার কেন আমরা একমত না কোনটাতে। তো আমার মনে হয় দিস ইজ ভেরি রেগুলার পলিটিক্যাল প্র্যাকটিস, ডেমোক্রেটিক প্র্যাকটিস। আমি এখানে যে খুবই কালকের বৈঠকে খুব কিছু হয়ে যাবে বা হবে না, এরকম আমি কোনো কিছু দেখছি না। ধারাবাহিক বৈঠক, নির্বাচনের ডেট ঘোষণার আগে পর্যন্ত এই বৈঠকগুলো ক্রমান্বয়ে হবে,
এবং আমার ধারণা নির্বাচনী যদি একটা রোডম্যাপ ঘোষণা হয়ে যায় তারপরও বারবার সরকার এবং জি। রাজনৈতিক বিভিন্ন সব রাজনৈতিক দলগুলোর সাথে বসবে। যত আলাপ আলোচনা হবে বিষয়বস্তু অত সমৃদ্ধ হবে এবং সমাধানের পথটা অত সহজ হবে বলে আমি মনে ঐক্যমত্য করি। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ কিন্তু বলেছেন যে আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করা সম্ভব। আপনারা অফকোর্স কি মনে করেন যে বিএনপি সেই আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করার জন্য প্রস্তুত আছে? প্রস্তুত আছে কি না এটা তো আমাদের দলীয় যারা সিদ্ধান্ত দেওয়ার ওনারা দিবেন। তবে আমি ওনার ফার্স্ট পার্টের সাথে আমি এগ্রি করি। যে কোনো কিছু আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা সম্ভব হয়। যেটা গত পতিত স্বৈরাচার আওয়ামী লীগের যে সমস্যা ছিল, তারা তো কোনো কিছু আলোচনাই করতে চাইতো না। মানে নিজেরটাই সবার উপর চাপিয়ে দিত, যে কারণে তাদের পালাতে হয়েছে। তাদের আজকে রাজনৈতিক যে চরম বিপর্যয় যদি বলে অলমোস্ট নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে তাদের রাজনৈতিক অবস্থা। তো আমি আলী রিয়াজ সাহেবের ওই স্টেটমেন্টের সাথে অফকোর্স আমি 100% একমত। যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে অবশ্যই একমতে আসা যায় বলে আমি মনে করি। আচ্ছা। একটু আজকে হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির তিনি একটি কথা বলেছেন। তার কথার মধ্যে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এখানে এক ধরনের কম্প্রোমাইজের রাজনীতি হচ্ছে। আজকে আওয়ামী লীগ তুলনামূলকভাবে অন্য যে মিছিলগুলো তারা করার চেষ্টা করেছে ভোরবেলা তার চেয়ে একটু বড় মিছিল করেছে এবং সেই মিছিলে ব্যানার ছিল নিজস্ব। সেই ব্যানার নিয়ে তারা মিছিল করার পর হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে কম্প্রোমাইজের রাজনীতি হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার না হলে তাহলে তিনি শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন, ১ নম্বর। ২ নম্বর, আপনাদেরই একজন রাজনৈতিক সহযোদ্ধা এনডিএম এর নেতা ববি হাজ্জাজ তিনিও বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হচ্ছে সর্বপ্রথম সংস্কার হবে। বিএনপির আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা বিভিন্ন ধরনের বক্তব্য শুনেছি। আজকে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য এবং আপনাদের যে সহযোদ্ধা অন্য একটি রাজনৈতিক দলের তার বক্তব্য সব মিলিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আপনাদের ভাবনা কি? ওনার বক্তব্যটা এখন তো দেশ চালাচ্ছেন হলো প্রধান উপদেষ্টা এবং ওনার উপদেষ্টারা। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো কোনোভাবেই রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা না করা এটাও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখতিয়ার মধ্যে পড়ে না আপাতত। এখন কিন্তু এটা কি আপনাদের দাবি হিসেবে আছে? আমরা তো শুরু থেকে একটা কথা বলে আসছি, যারা এই আন্দোলনে শরিক হয়েছেন, আমাদের দলের যারা শরিক হয়েছেন তারা কিন্তু ১৭ বছর ধরেই সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছেন এবং আমাদের কেউ তো ক্যামোফ্লেজ করে থাকারও সুযোগ ছিল না। যে আচ্ছা আমি আওয়ামী লীগ করি, পরে গিয়ে বিএনপি, এটা তো সুযোগ ছিল না। তো আমরা তো বিএনপি হিসেবেই এই নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম সবকিছু শিকার হয়েছি। তো এরকম একটি অপরাধী দলের বিচার তো সবাই চাইবে। এটা তো এই বিচার আওয়ামী লীগের বিচার চায় না বা শেখ হাসিনা এবং ওনার যারা লুটপাটের সহযোগী ছিল, যারা এই হত্যাযজ্ঞের সহযোগী ছিল, সবার তো আমরা অবশ্যই বিচার চাই। এখন নিষিদ্ধ করবে কিনা এটা তো একটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার। সবগুলো রাজনৈতিক দল যদি একমত হয় যে নিষিদ্ধ হবে, না, সরকার যদি সরকারি এটাতে এগিয়ে সিদ্ধান্ত যায়, ঠিক আছে, কিন্তু যেমন ধরেন এনসিপি তারা দাবি করছে নিষিদ্ধ করতে হবে, এনডিএম তারা দাবি করছে তো নিষিদ্ধ করতে সরকার কি হবে, এই বিষয়ে কাউকে বিএনপির ডেকে দাবিটা জিজ্ঞেস কি? করেছে যে আপনারা নিষিদ্ধ চান কি চান না? যেমন এখন সরকার কিন্তু বসছে না যে ঐক্যমতের সনদ কি হবে বা আমরা কোনগুলা সংস্কার, কোনগুলোতে আমরা রাজি হব, কোনটা রাজি হব না। এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোনো সংলাপের আহ্বান হয়েছে কিনা আমার নলেজে নাই, হয়তো আমার সমালোচকের থাকতে পারে। তো যে দায়িত্বটা সরকার যে দেশ পরিচালনা করছে তার, সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে যদি বলে বিএনপি কি চিন্তা করছে, এখন যদি বিএনপি চিন্তা করছে জুনে নির্বাচন হওয়া দরকার, এটা তো প্র্যাকটিক্যালি সরকার দিবে না। তাহলে সরকার বলছে ডিসেম্বর থেকে সো অ্যান্ড সো ডেটে একটা নির্বাচন হবে। তো আমার মনে হয় আসলে এগুলো ধোঁয়াশা ক্রিয়েট না করে কি করতে চাচ্ছেন ওনারা, আওয়ামী লীগ নিয়ে কি করতে চাচ্ছেন, নির্বাচন নিয়ে কি করতে চাচ্ছেন, এখানে লুকোচুরি করে খুব একটা লাভ হবে না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা সময় আসবে যখন জনগণ মুখোমুখি আসবে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাদ্দে একটা কথা বলছে জনগণ চাচ্ছে, হাউ ডাজ হি নো? আমি ধরেন আমরা গতকালই চট্টগ্রামের ৩টি ডিস্ট্রিক্টে গিয়েছি, চট্টগ্রাম মহানগরে, এরপরে চট্টগ্রাম দক্ষিণ জেলার একটি পটিয়া নামের একটি উপজেলায় একটা মিটিং হয়েছে, তারপর আবার চট্টগ্রাম উত্তরে হাটাজারিতে মিনিমাম ৩ লাখের উপরে লোকের সাথে দেখা হয়েছে। ওনারা কি চাচ্ছে, আবার আমরা যেটা নিউজে শুনছি, তো জনগণটা কে আসলে, মানে আমরাও কনফিউজড। এই জায়গাটাতে আমার মনে হয় হাসনাত সাহেব যেটা বলেছেন, সরকারের উচিত ওনার যে কোয়েরি এটাকে অ্যাড্রেস করা, নিষেধ করবে কি করবে না। আর বাকিটা ওনার একটা আবেগপ্রসূত হয়ে উনি অনেক কথা বলতে পারেন, ইয়াং ম্যান। জি, হেলাল ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু মুশফিকুর সালিম আপনার কাছে আসতে চাই। আপনাদের দলের নেতা আজকে এটাই মোটামুটি টক অফ দ্য টাউন। তার যে পোস্ট সেখানে ১০০০, ২০, ২৫, ২৭ হাজারের মতো লাইক কমেন্ট শেয়ার হয়েছে এবং সেখানে নানা ধরনের কমেন্টও এসছে। এটা আজকে পত্রিকার নিউজও হয়েছে। আপনাদের দলগত একটা বিষয় ছিল যে এখন আপনি যদি এটাকে এভাবে দেখেন যে এটা হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত, এই জন্য আমি বলছি এটা কেন ব্যক্তিগত হিসেবে দেখতে পাচ্ছি না আমরা। আপনাদের দলগত সিদ্ধান্ত ছিল
সেনাপ্রধানকে নিয়ে বক্তব্য দেওয়ার পর আপনারা কিন্তু বলেছিলেন, প্রকাশ্যেই বলেছিলেন এবং বিভিন্ন সমালোচনার প্রেক্ষিতে যে আমরা এখন চেষ্টা করব একটা মানে সামগ্রিকভাবে একটা বক্তব্য দেওয়ার জন্য। তো হাসনাত আব্দুল্লাহ সেই ঘটনার পর আবার নিজের বক্তব্য প্রকাশ করেছেন। সেটা কি আপনাদের দলগত বক্তব্য? যদি দলগত বক্তব্য হয়ে থাকে তাহলে শিষ্টাচার বহির্ভূত আচরণটা কি আর কম্প্রোমাইজের রাজনীতি কারা করছে? আর যদি তার ব্যক্তিগত বক্তব্য দাবি করে থাকেন তাহলে আপনার ধারণা কি তিনি কেন এমনটি করেছেন? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে সালাম এবং শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা সময় টিভির সকল দর্শককে। দেখুন, আমরা যখন আলাপ করছি, এই যে আমাদের কথাটা হচ্ছে যে সরকারের উপর আমরা অনেক কিছু চাপিয়ে দেওয়ার এক ধরনের চিন্তা করছি। মানে এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন দলগুলোর পজিশন কিন্তু বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রকম। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছেন যে এই সরকার অনির্বাচিত, এই সরকারের দ্রুত নির্বাচন দেওয়াটাই তার একমাত্র কাজ। এগুলো বলে এক ধরনের কি হওয়া উচিত রাষ্ট্রের বা সরকারের, সেটা অনেকে বলছেন কিছু কিছু বিষয়ে একেবারে স্ট্রংলি, সুস্পষ্টভাবে। আবার কিছু কিছু বিষয়ে আমরা বেশ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছি, কিন্তু টু দ্য পয়েন্ট কথাটা বলছি না। যেমন আওয়ামী লীগের প্রশ্নে আমাদের এনসিপির অবস্থানটা আমরা পরিষ্কার করেছি। আমরা কি বলেছি? আমরা বলেছি যে আওয়ামী লীগের দলীয়ভাবে আওয়ামী লীগ যেই হত্যাকাণ্ড চালিয়েছে সেটার বিচার হওয়া প্রয়োজন। এই বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন, তাদের সাংগঠনিক কোনো কার্যক্রম তারা চালাতে পারা উচিত না। এবং সেই সাথে আমরা বলেছি যে তাদের নিবন্ধন, এই বিচার শেষ হওয়ার পূর্বে তাদের নিবন্ধনও বাতিল থাকা প্রয়োজন। আমরা কিন্তু বলিনি যে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। আমরা বলেছি বিচারের আগের যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুতে আওয়ামী লীগের নির্বাচনী এবং রাজনৈতিক সাংগঠনিক যে কার্যক্রম সেগুলোতে নিষেধাজ্ঞা প্রয়োজন। এখন এই জায়গায় আমরা দেখছি যে অনেক রাজনৈতিক দলই কিন্তু সুস্পষ্টভাবে এটা বলতে পারছে না যে আওয়ামী লীগের প্রশ্নে তারা এই মুহূর্তে কি মনে করে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিচার হওয়ার আগেই যদি নির্বাচন হয়ে যায়, বিচার সম্পন্ন হওয়ার আগেই, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করা উচিত কি উচিত না, এই বিষয়ে কিন্তু আমরা অনেককেই সুস্পষ্টভাবে কিছু বলতে দেখছি না। এইরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয় তখন আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবেই কিছুদিন পর পর আওয়ামী লীগের এরকম কিছু মিছিলের প্রবণতা আমরা দেখছি। এবং দেখুন, এই ধরনের মিছিল হওয়ার সমস্যাটা কি, আপনি আইনিভাবে এই মিছিলকারীদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারেন না। কেন পারেন না? কারণ আওয়ামী লীগ তো এখন পর্যন্ত নিষিদ্ধ কোনো দল না, তাই তাদের রাজনৈতিক অধিকার তারা চর্চা করতে পারে। কিন্তু আমরা রাজনৈতিক অধিকার চর্চা করতে দিচ্ছি একটা সন্ত্রাসী সংগঠনকে, যারা কয়েক মাস আগেই দেশের হাজারো মানুষকে হত্যা করেছে এবং সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে দলীয় সাধারণ সম্পাদক নির্দেশ দিয়ে তার গুন্ডা বাহিনীকে রাস্তায় নামিয়েছিল। তো সেই জায়গা থেকে আসলে আমাদের তো একটা আশঙ্কা থেকেই যায় যে অন্যান্য এত ইস্যুতে রাজনৈতিক দলগুলোর এত ধরনের জোরালো বক্তব্য রয়েছে, কিন্তু এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর, মানে বড় বড় রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তাদের জোরালো বক্তব্য নেই। তো সেক্ষেত্রে আসলে আমাদের তখন প্রশ্ন আসে আসলে কোনো কম্প্রোমাইজ হচ্ছে কিনা। এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন স্থানীয় পর্যায়ে যদি যাই, সেখানে আমরা অনেক সিমটম দেখতে পাই। সেখানে আমরা দেখতে পাই যে অনেক ধরনের অভিযোগ আসে যে বিভিন্নভাবে আওয়ামী লীগ নেতারা কিভাবে পালিয়ে গেছেন। একটা বড় প্রশ্ন হচ্ছে, একটা বড় অংশের আওয়ামী লীগ নেতা যারা 5 আগস্টের পরেও দেশে ছিলেন, এর পরের 2-3 মাসে তারা আসলে কিভাবে পালিয়ে গেলেন। সেখানে আমাদের প্রশাসন যন্ত্র কি ভূমিকা পালন করেছে, নিরাপত্তা সংস্থাগুলো কি ভূমিকা পালন করেছে, সেগুলো একটা প্রশ্ন থেকে যায়। এবং সেই সাথে রাজনৈতিক দলগুলোর যখন অস্পষ্ট অবস্থান থাকে, তখন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ এই কথা বলেছেন। এবং হাসনাত আব্দুল্লাহর এই কথা কিন্তু আসলে আমাদের মানে দলীয় অবস্থানের এখন পর্যন্ত কোনো, এটা একটা পলিটিক্যাল রেটরিকের বিষয় ছিল। তো এখানে এমন কিছু ছিল না যেটা আসলে আমাদের দলীয় অবস্থানের বাইরে যেতে হবে। শিষ্টাচার বহির্ভূতর কথা বলতে আসলে তিনি স্পেসিফিক কি বুঝিয়েছেন সেটা বললে তারপরে আমরা আসলে সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় যেতে পারবো। কিন্তু যেটা আমরা দেখি যে রাজনৈতিক নেতারা, মানে যেমন ধরেন আমরা যখন বলি, শুনি যে অনেক রাজনৈতিক নেতাদের যে সংস্কার যাই হোক না কেন, আমরা আসলে এই সংস্কার হচ্ছে আমরা বাতিল করে দিব, মানে এটাকে কি আমরা কিভাবে নিব, সিরিয়াসলি নাকি রেটরিক হিসেবে। সেই জায়গায় হাসনাত আব্দুল্লাহ তো বলেছেন, আসলে অনেকটাই রাজনৈতিক একটা বক্তব্য দিয়েছেন, যে তিনি এক্ষেত্রে তার যে বলিষ্ঠ অবস্থানটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি, তিনি যেভাবে পুরো সাহসিকতা দেখিয়েছেন তারা বিভিন্ন দমন পীড়নের মুখে গুম হয়ে যাওয়ার পরে, সেইটারই একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাই। কারণ একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে এরা কিন্তু যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে জুলাই আগস্ট মাসে, ওই সময়টার ক্ষত কিন্তু তারা এখনো বয়ে বেড়াচ্ছে। তাই আপনি বলছিলেন যে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আপনাদের দলের অবস্থান। একটু বলবেন যে যখন নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের আইনটি সংশোধন করা হলো, আমি যদি ভুল করে না থাকি হেলাল ভাই, আপনি আমাকে সংশোধন করে দিবেন, সেখানে বোধহয় দলের বিচার করার অবস্থাটা কিংবা এটা এখন আর রাখা হয়নি ওভাবে করে, সর্বশেষ হচ্ছে উপদেষ্টা পরিষদ এটা বাতিল করেছে। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে দলগতভাবে আপনি যে বিচারের প্রত্যাশা করছেন, উপদেষ্টা কিংবা সরকারিভাবে নিষেধাজ্ঞা না দিয়ে দলের বিচার করা কি সম্ভব এখনকার যে আইন আছে সেখানে? যদি সেটা না হয়ে থাকে তাহলে এই আইনের বিরুদ্ধে, সংশোধনীর বিরুদ্ধে আপনারা তো কোনো স্টেটমেন্ট কিংবা অবস্থান নেননি জোরালো। আমরা যখন বলছি দলীয়ভাবে বিচার করা প্রয়োজন,
সেটা সরকার বুঝবে যে কি ধরনের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে বাস্তবায়ন করা যায়। সেটার জন্য যদি তারা আবার মনে করে যে আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে এটা করবে বা এটা পেনাল কোডের অন্য কোনো ধারার মাধ্যমে করবে, এটা সরকার সিদ্ধান্ত নেবে। এটা আমাদের রাজনৈতিক দাবি যে সরকারকে এই কাজটা করতে হবে। তবে এই ক্ষেত্রে আমরা আসলে সরকারের কার্যকলাপেও কিছুটা অনেক ক্ষেত্রে আমরা ধারাবাহিকতার অভাব দেখতে পাচ্ছি। কেননা একই দিনে আমরা দেখলাম যে আন্তর্জাতিক আদালতে এই বিচারের বিষয়টি নিয়ে যাওয়ার কথা আসলো সরকারের পক্ষ থেকে, আবার একই দিনে অ্যাটর্নি জেনারেল বললেন বা চিফ প্রসিকিউটর, আইসিটি চিফ প্রসিকিউটর, তিনি বললেন যে না, এটা দেশেই এটার বিচার হবে, আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমেই এটার বিচার হবে। তাই সরকারেরও আসলে এই ক্ষেত্রে তাদের লক্ষ্যটা কি এবং প্রক্রিয়াটা কি হবে এটা নিয়ে সুস্পষ্ট একটা বক্তব্য থাকা প্রয়োজন। সেটা কিন্তু আমরা এখনো দেখছি না। এবং এই পরিস্থিতির কারণেই কিন্তু হাসনাত আব্দুল্লাহ বা আমাদের সকলের এই উদ্বেগটা তৈরি হচ্ছে যে আসলে কি আবার আওয়ামী লীগকে বিভিন্ন ফরম্যাটে ফিরিয়ে আনার যেই প্রক্রিয়া। কারণ দেখুন, বাংলাদেশে আমরা 90-এর পরবর্তীতে দেখেছি যেই জাতীয় পার্টি যেই এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে আন্দোলন করেছে, আমরা দেখেছি পরবর্তীতে রাজনৈতিক সুবিধা লাভের জন্য, নিজেদের ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য এই এরশাদের সাথে কিন্তু দুই পক্ষই বা সকল পক্ষই যারা একসাথে আন্দোলন করেছে তারা কিন্তু আবার লিয়াজা করেছে। এরশাদ বিচার হয়ে গিয়েছিল, মানে শেখ হাসিনার তো এখনো বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। হোসেন মোহাম্মদ এরশাদের কারাবাসের পরে এই ব্যক্তিকে নিয়ে আবার দুই বড় দল টানাটানি করেছে নিজেদের একটা ভোটের গুরুত্বপূর্ণ প্রশ্ন হেলাল ভাই করেছিলেন যে আপনারা জনগণের কথা বলেন কিংবা জনগণ আপনাদের সাথে আছে, তার প্রশ্ন হচ্ছে জনগণটাকে। এই প্রশ্নটা আমি আপনাকেও আমিও করতে চাই যে গতকালই তো এনসিপির যে বর্ষবরণ অনুষ্ঠান করা হলো কেন্দ্রীয়ভাবে, আপনার সম্ভবত আপনাদের অফিসের পাশেই, তো সেখানে স্টেজে যারা ছিলেন তার বাইরে আসলে সংবাদকর্মীদের বাইরে উপস্থিতি খুবই নগণ্য ছিল। এবং আপনাদের যে প্রোগ্রামগুলো করা হয় বিভিন্ন ছবি ভিডিওতে আমরা দেখতে পাই যে চেয়ার ফাঁকা থাকে। একটা প্রধান রাজনৈতিক দল তাদের যে কোনো একটা জাতীয় সমাবেশে চেয়ার ফাঁকা থাকে। তাহলে আপনাদের সাথে কি আসলে এনসিপি দল হিসেবে গঠিত হওয়ার পর কি জনগণ আপনাদের সাথে আছে বলে আপনারা এখনো বিশ্বাস করেন? দেখুন, একটা জায়গায় হচ্ছে যে সুইপিং কমেন্ট যে মানে আমাদের জাতীয় সমাবেশে হচ্ছে চেয়ার ফাঁকা থাকে, এটা আমার মনে হয় যে এটা আমি সমর্থন করছি না। যেটি হচ্ছে যে আমাদের না, এটা শুধু আমার কমেন্ট না, এটা ফেসবুকে গেলেও আমরা বিভিন্ন ছবি দেখতে পাই, রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে আমরা দেখতে পাই। ধরেন আপনি যদি বড় রাজনৈতিক দলগুলোর সাথে কথা তুলনা করেন কিংবা একদম নবীন যেগুলো রাজনৈতিক দল তাদের সাথেও তুলনা করেন, তুলনামূলকভাবে আপনাদের শাহবাগে যে সমাবেশ হয়েছে সেখানে, তারপর হচ্ছে এই যে আমি বর্ষবরণের কথা বললাম সেখানে, যেই পরিমাণ জনগণকে আপনারা প্রত্যাশা করেন কিংবা বলেন সেই পরিমাণ জনগণকে আপনাদের সাথে আপনারা দেখেন কিনা? না, আমরা দল গঠনের মুহূর্তে আমরা বড় আকারের সমাবেশ আসলে বেসিক্যালি করেছি একটা, সেটা করেছি মানিক মে এভিনিউতে, এবং সেখানেও আমাদের কিন্তু বড় জমায়েত হয়েছিল। এবং সেইখানেও আপনি চাইলে আসলে কোনো একটা অংশের কিছু চেয়ারের ছবি দিয়ে বলতে পারবেন যে ফাঁকা ছিল, কিন্তু এটা আসলে ওই যে একটা রিল দেখে পুরো পিকচারটা তো সবসময় বোঝা যায় না। সেকেন্ড বিষয় হচ্ছে হ্যাঁ, গতকালকে কম ছিল, সেটার ব্যাখ্যা কিন্তু আপনার এখানেই গতকালকে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সামনে দিয়েছিলেন যে গতকালকে প্রধানত বাংলাদেশের মানুষ এটা প্রিয়জনদের সাথে পরিবারকে সাথে নিয়ে পয়লা বৈশাখটা উদযাপন করতে চায়। আমাদের এই আয়োজনটা কিন্তু আমাদের লক্ষ্য ছিল না যে এখানে বিশাল বড় জমায়েত করতে হবে। এটা আমাদের মতো করে নাগরিক কমিটি এবং নাগরিক পার্টি এবং কর্মীদের নিয়ে একটা আয়োজন করার কথা ছিল। সেক্ষেত্রে হয়তো একটা জিনিস হচ্ছে কি যে আমরা সাংগঠনিকভাবে গুছিয়ে ওঠার তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আছি। সো এই জায়গায় সাংগঠনিকভাবে আমরা বলবো যে অবশ্যই এটা স্বীকার করতে হবে যে একটা সমাবেশ বা একটা যে কোনো ধরনের আয়োজন করলে সেখানে একটা মিনিমাম লেভেল অফ প্রেজেন্স তো থাকা প্রয়োজন। তার মানে আপনার এখনো দাবি যে জনগণ আপনাদের সাথেই আছে? হ্যাঁ, মানে দুই একটা বিচ্ছিন্ন অনুষ্ঠান দিয়ে বা যে আয়োজন হয়তো আমাদের প্রস্তুতিরও একটা বিষয় থাকে, এই বিষয়গুলো হয়তো কিছুটা ঘাটতি ছিল, সেটি দিয়ে আসলে সামগ্রিকভাবে বোঝা যাবে না। বিষয় হচ্ছে যে এখনো আমাদেরকে একেবারে অনেস্টলি যদি আমরা যেটা মনে করি যে জনগণ আমাদেরকে এখনো বুঝতে চাচ্ছে, মানে চোখ বন্ধ করে আমাদের এখনো আওয়ামী লীগ বা বিএনপি বা ধরেন জামাতে ইসলামী এদের মতো। আপনার কাছে আবার আসবো হেলাল ভাই, একটু আপনার কাছে, আপনার যে প্রশ্নটি করেছিলেন যে জনগণ কারা, আপনার কি মনে হয় যে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির সাথে, এনসিপির দাবির সাথে জনগণের সম্পৃক্ততাটা আছে? ধন্যবাদ ভাই। আমি আমার সম্মানিত যেই জনগণের কথা আপনি কিংবা এনসিপির পক্ষ থেকে বলা মুশফিক ভাইয়ের একটা রেফারেন্স দিয়ে আমি আপনারটাতে আসছি। ছোট্ট একটা প্রশ্ন, এটা হলো নিষেধাজ্ঞা প্রয়োজন। এটাকে আমি নিষেধাজ্ঞা না বলে ধরেন কিছুদিনের জন্য বা বিচার চলাকালীন সময় ওনাদের অ্যাক্টিভিটি বা আওয়ামী লীগের অ্যাক্টিভিটি স্থগিত করতে হবে, বা যদি আপনি ভুল না হয় স্থগিত বা নিষেধ যেটাই হোক, একটা টেম্পোরারি নিষেধাজ্ঞা দেওয়া, তারপরে বিচার সম্পন্ন হলে এটাকে কমপ্লিট করবে। দিস ইজ আ ভেরি লজিক্যাল অ্যাপ্রোচ এবং বিএনপি এটাই চাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করি এবং বাংলাদেশের সংবিধান মেনে চলতে হয়,
বাংলাদেশের যে লোকাল লিগ্যাল সিস্টেম এটা মেনে চলতে হয়। আমরা কিন্তু এই নিষেধাজ্ঞাটা দিতে হবে কোর্টের, যদি নির্বাহী আদেশে দিতে আপত্তি থাকে। কোর্টকে তো আমি চাইতে পারবো না, ওটা পিটিশন করে চাইতে হবে। এখন কোর্টকে যখন পিটিশন দেবে, কোর্ট বলবো আমার এটা ইখতিয়ার বহির্ভূত, তাহলে ঘুরে ফিরে কোথায় আসছে? যেটা আমি শুরুতে বলেছিলাম, কোনো দায় চাপানোর কোনো বিষয় নেই। 17 বছর আমাদের উপর কোনো দায়ই ছিল না কোনো আন্দোলন সংগ্রাম করা, এটা একটি তাগিদ থেকে করেছে। বা ওনারা যেমন এখন রাষ্ট্র পরিবর্তন করতে চাচ্ছেন, বিএনপি আন্দোলন সংগ্রাম নির্যাতন ফেস করে সবসময় এই পরিবর্তনটার জন্য ফাইট করেছে। তো এখন দায় চাপানোর বিষয় না, সরকারের কি চাইবে না চাইবে, বিএনপি কি চাইবে না চাইবে, এটা যে স্পষ্টত পুরো জাতি একটি জিনিস চাচ্ছে, বিচার হোক, বিচার হয়ে এইটা এই ধরনের দুর্বৃত্ত সংগঠন, সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হোক। কিন্তু এইটাকে তো আইনের স্কোপে আনতে পারবে না সবগুলো রাজনৈতিক দল মিলেও। এটা করতে হলে এখন তো সংসদও নাই, তাহলে এখন আছে কি এক্সিকিউটিভরা, এটা ওনাদের করতে হবে। সেকেন্ড, আপনি বললেন রাজনৈতিক দল সমর্থন আছে কি নাই, দিস ইজ টু আর্লি টু সে। সামাজিক মাধ্যমে কয়টা লাইক পড়েছে, কয়টা কমেন্ট হয়েছে, এটা দিয়ে কিন্তু জনপ্রিয়তা যাচাই করা যাবে না। ওনারা অনেক বিজ্ঞ, আমাদের চেয়ে অভিজ্ঞ, কিন্তু রাজনৈতিক দল হিসেবে ওনারা এখনও নবীন। ডোন্ট গেট, মানে আমি এম নট সেইং, আমি বলছি রাজনৈতিক, ওনারা ব্যক্তি হিসেবে অনেক প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নবীন। তো নবীন রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে নিজের ভিশনটা পৌঁছানো কিন্তু একটা টাস্ক। প্রায় যদি আমি সমুদ্র সীমা বাদ দিই, তারপরেও তো 56,000+ বর্গমাইল এলাকা। প্রত্যেকটা জায়গায় যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, বোঝাতে হবে, মানুষও বুঝতে হবে। ইট উইল টেক সাম টাইম। আমার যে ওনার বাড়ি আমার একই ডিভিশনে, আমরা কাজ করছি। ওনার তো নিজের চৌহদ্দিটা ঘুরতেই ওনার মনে করেন, আমার ধারণা যদি উনি এভরিডেও ঘুরে, মিনিমাম 6 মাসের মতো লাগবে শুধু একবার ঘুরে আসতে। যে কয়টে ওনার, মানে এখন তো আমাদের গ্রামে আপনারা যখন কাজ করবেন আরও বুঝবেন, ইউনিয়নের ওয়ার্ডগুলো হচ্ছে সেন্টার। তো যতগুলো সেন্টার আছে, যদি সেন্টারে যেতে চায় তাহলে তো তার প্রায় 6 মাসের মতো লেগে যাবে ঘুরতে, মানে একটু কথাবার্তা বলতে। তো জনসমর্থন যাচাই করার আই থিঙ্ক ইটস টু আর্লি। যে কারণ একটা ছিল হলো আমার ছেলেও গেছে আন্দোলনে, তো আমি চিন্তা করেছি আমিও আছে, আমার ছেলেও আছে, তখন একটা পরিবারের মতো। জি। ওইটা একটা প্রেক্ষাপট। আবার যখন রাজনৈতিক দল হিসেবে একটি নিজের আদর্শ নিয়ে, নিজের ভিশন নিয়ে মানুষের কাছে আসবে, এটা কিন্তু ডিফারেন্টলি ট্রিটেড হবে, এটা অলওয়েজ। আর যেটা পহেলা বৈশাখের কথা বল, উনি একদম ঠিক বলেছেন যে পহেলা বৈশাখ বা এই উৎসবগুলো আমরা পরিবার নিয়ে পালন করতে চেষ্টা করি। আমাদের পরিবারটা অনেক বড়। আমাদের পরিবারটা হচ্ছে আমাদের যারা নেতাকর্মী আছে, ভক্ত সমর্থক আছে, আমরা তাদেরকে নিয়ে কিন্তু পুরো দেশে প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরসভায় উদযাপিত হয়েছে। এটা আমার কথা বিশ্বাস করার দরকার না, সামাজিক মাধ্যমে আছে, আপনারা দেখলে দেখবেন যে আমরা বৃহৎ পরিবার নিয়ে করেছি। কেন করেছি? একটা জিনিস আমাদের আসতে হবে, যে কারণে জুলাই আগস্টের অভ্যুত্থানটা সফল হয়েছিল এবং যেটার ব্যর্থতার কারণে আওয়ামী লীগের মতো একটা দুর্বৃত্ত দল আবার মাঠে নামার সাহস পেয়েছে। এটা হচ্ছে দে হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ ডিভিশন বিটুইন অল দ্য লাইফস। আমার কথাটা অনেকের অপ্রিয় লাগবে, হয়তো দৃষ্টিকটু লাগবে, শ্রুতিকটু লাগবে, বাট আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দিস আই এম নট টকিং অ্যাজ আ বিএনপি লিডার, আমি বলছি ওই সময়কালটাতে এবং অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত কি নির্যাতনের মাঝে আমি ব্যক্তিগতভাবে গিয়েছি, এটা বলে বোঝাতে পারবো না। আমি বলছি যেই কারণে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছিল, আমরা একটা পরিবার হিসেবে যুদ্ধ করেছি, কিন্তু যুদ্ধে যে সফলতা পেয়েছি, তখন আমাদের মনে হচ্ছে না এবার তো আমাদের নিজেদের ইন্টারেস্ট বোঝার টাইম হয়েছে। সবার, এটা সবার সফলতার মালিকানা নিয়ে তখন জি জি জি। এখন কে ক্রেডিট নেবে, কে ক্রেডিট নেবে, এইটাতে গিয়েই এই আওয়ামী লীগের যে দুর্বৃত্তরা তারা স্কোপটা পেয়েছে। নো ওয়ান ইজ গোয়িং টু স্টপ দেম। আমরা স্টপ করলে বলে সন্ত্রাস করছে, গভর্নমেন্ট স্টপ করলে বলবো যে দেখো ওরাও ফ্যাসিস্ট, ওরা এরকম করছে। তো এই একটা যে আমাদের গ্যাপ হয়ে গেছে, এটার মধ্যে কিন্তু আসছে, এবং এটা এই সমাজ ব্যবস্থার জন্য বর্তমানে বাংলাদেশ যেদিকে যাচ্ছে এটা খুবই রিস্কি। বাংলাদেশে কিন্তু এখনও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নট ইন দ্য রাইট প্লেস। আমরা প্রিটেন্ড করলে হবে না, আমরা যদি একটা ঠিক আছে সব ঠিক আছে এটা বললে হবে না, নাই। আপনার যদি এখন কোনো থানাও আক্রমণ হয়, এইটা প্রতিরোধ করার মতো ক্ষমতা, মানসিক ক্ষমতা এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাই। তো এই বাস্তবতাগুলোকে আমাদের একসেপ্ট করে, এগুলোকে অ্যাডজাস্ট করে, এগুলোকে অ্যাড্রেস করে আমাদের সামনে যেতে হবে বলে আমি মনে করি। বাট আমার অভিজ্ঞতা খুবই কম, কথার মধ্যে ভুল হয়, বাট আমি পার্সোনালি এটাই মনে করি। হেলাল ভাই, ধন্যবাদ আপনাকে। মুশফিক, আপনার কাছে আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে,
আপনাদের এনসিপি লিডারদের বক্তব্য কিংবা আপনাদের যে কর্মকাণ্ড সেখানে বারবার একটা বিষয় কিন্তু পরিষ্কার হয় যে এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে পেছনে শক্তি অনেক ছিল কিন্তু নেতৃত্বে ছিলেন আপনার দলের প্রধানরা কিংবা আপনার দলের যারা ছিলেন তারাই। কথা হচ্ছে যখন আপনি আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেন তখন দলগতভাবে আপনি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে একটা কনসেনসাসে পৌঁছানোর জন্য কি আপনারা কোনো উদ্যোগ কিংবা রাউন্ড টেবিল কিংবা এরকম কোনো প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কি আপনারা কখনো আলাপ আলোচনা করেছেন কিংবা বসেছিলেন? ১ নম্বর। ২ নম্বর, সময় যেহেতু কম একবারে দুটো প্রশ্ন করে ফেলি। ২ নম্বর হচ্ছে যেটি হেলাল ভাই বললেন যে জনসমর্থন আদায় করতে গেলে মাঠে যেতে হবে, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক থাকলে হবে না। আপনাদের দলের প্রধান নাহিদ ইসলাম যেমন তারেক রহমান কোনো একটা কথা বললে সেটি তার দলের অন্যান্য নেতারা যেভাবে করে প্রচার করেন সেটা দলের একটা স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে। আপনাদের দলের প্রধান নাহিদ ইসলামের বক্তব্য কিংবা আক্তার হোসেনের সদস্য সচিব আক্তার হোসেনের বক্তব্য কিংবা তাদের মধ্যে কি সমন্বয় আছে কিংবা তাদের যে বক্তব্য সেটা ধারাবাহিকতা মেনেই কি এনসিপি কাজ করছে এখনো? দুটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটার উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের দলের নেতারা যারা রয়েছেন, প্রধান নেতা যারা রয়েছেন, তাদের মধ্যে সমন্বয়ের কোনো অভাব আমরা মনে করি না। নাহিদ ইসলাম বা আখতার হোসেন, ওনাদের বক্তব্য অ্যালাইন্ডই থাকে এবং ওনারা যেই বক্তব্য দেন সেই অনুযায়ী আমরা কাজ করি। কিন্তু অবশ্যই একটি সুসংগঠিত বহু বছর বয়সী একটা রাজনৈতিক দলের যেরকম একটা স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচারের মাধ্যমে তারা তাদের এই নেতার বক্তব্যগুলো তৃণমূল পর্যন্ত পৌঁছে দেন, সেটা তো আমাদের এখনো দাঁড়ায়নি। আমাদের এখনো দলটা আসলে বেসিক্যালি 217 জন মানুষের 217 জন মানুষের কেন্দ্রীয় একটি কমিটি রয়েছে, কিন্তু আমাদের অর্গানিক প্রচুর সাপোর্ট রয়েছে, যে সাপোর্টটা আমরা গত 6 মাস ধরে দেখেছি। এবং গত 6 মাস ধরে বিভিন্ন কাজ করতে যেয়ে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের কাজ করতে যেয়ে আমাদের বিভিন্ন জায়গায় তৃণমূলেও একটা সাপোর্ট বেস তৈরি হয়েছে, যাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয়। কিন্তু সেটা যে একটা সাংগঠনিক প্রক্রিয়া, একটা চ্যানেল তৈরি করা হবে, সেটি এখনো আমরা কাজ করছি। হয়তো আসলে যেটি হচ্ছে কি, পরিস্থিতির কারণে আমরা একটা সদ্য জন্ম নেওয়া রাজনৈতিক দলের কাছ থেকে যেই এক্সপেকটেশনটা আমাদের পুরো দেশের, এটা আমরা রিয়েলাইজ করি। কিন্তু আসলে যে পরিস্থিতির কারণে হচ্ছে এখন মানুষ যত দ্রুত জিনিসগুলো চাচ্ছে, সেটা হয়তো একটা বিকল্প অন্য সময় হলে হয়তো এত দ্রুত মানুষ এত কিছু এক্সপেক্ট করতো না। তবে আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে এই এক্সপেকটেশনগুলো মিট আপ করা যায়। এবং আমি উল্টো বলবো যে ধরেন যেই জায়গায় আমাদের আমরা অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে ভিন্ন, সেটি হচ্ছে আপনারা যে আমাদেরকে এই ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন বা আপনারা আমাদের যেই জায়গাগুলোতে আরো উন্নতি করা প্রয়োজন বলে মনে করছেন, এটা যে আপনারা বলছেন, এটাকে আমরা ওয়েলকাম করি। কারণ অনেক সময় হয়তো আমরা ধরতে পারি না ভেতর থেকে, এবং সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করতে চেষ্টা করি। এবং ধরুন আজকে যেই বিষয়গুলো কথা হচ্ছে, গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়া বা ইনফ্যাক্ট মিডিয়াতেও, মেইন স্ট্রিম মিডিয়াতেও যে সমালোচনাগুলো হয়েছে, আপনি দেখবেন যে আগামী হয়তো 1 মাসের মধ্যে আমাদের এই সমালোচনাগুলোর জায়গা আমরা সময় কম, পরের আগের প্রশ্ন উত্তরটা যদি দিতেন, আওয়ামী লীগকে নিয়ে আপনারা রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন কিনা, আপনাদের উদ্যোগ নিয়েছেন কিনা? দেখুন, আমাদের একটা অভিজ্ঞতা ইতিবাচক ছিল না, সেটা হচ্ছে জুলাই প্রোক্লেমেশন নিয়ে। এবং আমরা কিন্তু ওই জুলাই প্রোক্লেমেশনের মধ্যেই কিন্তু একসাথে ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প কি হবে আর আওয়ামী লীগ প্রশ্ন কি হবে, এই অনেকগুলো বিষয় নিয়ে আমরা একটা সমাধানে আসতে পারতাম। তখন কিন্তু আমাদের নেতারাই, তখন নাগরিক পার্টি ছিল না, নাগরিক কমিটির নেতারা বিভিন্ন দলের সাথে যে নিজের থেকে যে ওই দলগুলোর সাথে আলোচনা করেছে এবং সকল দলকে একটা জায়গায় আনার চেষ্টা করেছে। কিন্তু সেই চেষ্টাটি আসলে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর, বড় বড় রাজনৈতিক দলগুলোর অনাগ্রহ, অনেক ক্ষেত্রে কিছুটা পিছুটান দেওয়ার কারণেই সেটা এখন পর্যন্ত আমরা বাস্তবায়িত হতে দেখিনি। তো এই কারণে আমরা এখন আমাদের দাবিগুলো জানিয়ে আসছি। আমরা আপনার যে প্রশ্নটি, সেটি আসলে আমরা চেষ্টা করেছি সকল রাজনৈতিক দলকে এক জায়গায় আনার। এখন সেই দায়িত্বটা তো ঐক্যমত কমিশন নিয়েছে, আমরা সেই ঐক্যমত কমিশনকেও সহযোগিতা করছি। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে তো ঐক্যমত্য কমিশনের কোনো দায়িত্ব নেই, যেহেতু আপনাদের দিক থেকে জোরালো দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, এখনই করতে হবে। তো সেই জায়গা থেকে আপনারা কি এরকম, আমরা তো কোনো দৃশ্যমান উদ্যোগ দেখিনি আপনাদের কাছ থেকে, যে সবগুলো দলকে আপনারা বলেছেন আসুন অমুক তারিখে অমুক জায়গায় আমরা গোল টেবিল করি, এই বিষয়ে আলাপ করি, সেটা কি আপনার উদ্যোগ নিয়েছেন কিনা? না, আমরা ওই যে বললাম, এরকম আওয়ামী লীগ প্রশ্নে এরকম উদ্যোগ নেওয়া হয়নি। তবে একটা জিনিস তো ভাইয়ের বক্তব্য থেকেও পরিষ্কার বা অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য থেকেও পরিষ্কার, যে আওয়ামী লীগের ব্যাপারে সবাই কম বেশি, মানে কেউ এটা তাদের রাজনীতির পয়েন্ট হিসেবে হয়তো বা রাজনীতির মানে মূল রেটরিকের পয়েন্ট হিসেবে সামনে আনছেন না, কিন্তু তাদেরকে প্রশ্ন করলে তারা এটাতে একমত। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে এটা আমরা কিভাবে বাস্তবায়ন করব, সেই বাস্তবায়নের দায়টা আসলে সরকারের ওপর। সরকার ওটা বাস্তবায়ন করতে যেয়ে যদি মনে করে সকল রাজনৈতিক দলকে নিয়ে একসাথে আলোচনা করবে, তাহলে করবে। কেননা মানে আমার বক্তব্যের সবচেয়ে ফোকাস পয়েন্ট আমাদের হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বিএনপির হয়তো সেটা 1 নম্বর না থাকলেও 10 নম্বরে তো আছে। তার মানে এই পয়েন্টে একমত, ভাইয়ের বক্তব্য থেকে আমি যেটা বুঝলাম। এখন দায়িত্বটা সরকারের, যে এটা কিভাবে বাস্তবায়ন। ধন্যবাদ মুশফিক আপনাকে। হেলাল ভাই, আপনাকে আমি যে প্রশ্নটা করতে চাই, তারেক রহমান যখন নাকি দলের দায়িত্ব নেন 2001 সালের দিকে, আমরা দেখেছিলাম তিনি বাংলাদেশের প্রায় সবগুলো জেলা এবং উপজেলায় ঘুরে বেরিয়েছেন, এবং তিনিও এখন নাহিদ ইসলামের যেই বয়স, তারেক রহমানের তখন কাছাকাছি বয়স ছিল। দল হিসেবে এনসিপি প্রধান দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার জন্য কিংবা তাদের আদর্শ সোশ্যাল মিডিয়ার বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য
আপনি কি কোনো উদ্যোগ দেখেন কিনা আসলে? দেখেন, আমি একজন রাজনীতিবিদ এবং এই বাংলাদেশে কিন্তু বহুদলীয় গণতন্ত্রের আবার প্রবক্তা জিয়া রহমান সাহেব ছিল আমাদের প্রতিষ্ঠাতা। তা আমি সময় কম, একটু ওয়েলকাম দ্রুত করি, শেষ আমি করতে হবে, 1 কুইকলি মিনিটের বলে মধ্যে। জি। দিচ্ছি, আমি এটা বলার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণ আছে। আমি ওয়েলকাম করি তাদের পার্টিকে, কিন্তু একই সাথে এই কথাটা আমি ওনাদেরকে অনুরোধ করতে চাই, আমার 20 বছর অলমোস্ট অভিজ্ঞতা হয়েছে এখানে। দ্য অনলি ওয়ে ফরওয়ার্ড ইজ টু গো টু পিপল। এই ছাড়া এটার কোনো অল্টারনেটিভ নাই। দের ইজ নো পাওয়ার অন আর্থ যেটা আপনাকে জনসমর্থন ছাড়া বা জনসম্পৃক্ততা ছাড়া রাজনৈতিকভাবে কোনো জায়গায় পৌঁছাতে পারবে। আমার মনে হয় ওনারা চেষ্টা করছে, আর অল দ্য বেস্ট উইশেস ফর দেম, ইনশাল্লাহ পারবে। জি, থ্যাংক ইউ হেলাল ভাই। এই মুশফিক, আপনি প্রসঙ্গে- যদি এই বিষয়ে বলতে চান 30 সেকেন্ডে। হ্যাঁ, একেবারে সংক্ষেপে যদি বলি যে নাহিদ ইসলাম সবচেয়ে বড় কাজটি করেছেন যেটা বাংলাদেশের রাজনীতিবিদরা করতে চান না। তিনি ক্ষমতার যেই মসনদ বা ক্ষমতার যে চেয়ার, না, সেই সেটা চেয়ার তো দল ছেড়ে দিয়ে গঠনের আগে, দল হওয়ার পর, আপনি এনসিপি হিসেবে দল গঠন করার পর আপনার দলের এজেন্ডা, আপনার দলের দাবি বাস্তবায়ন করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনি যত কথাই বলেন, দল হিসেবে কি মানুষের কাছে এই দাবিগুলো পৌঁছেছে কিনা? আমরা ওই যে বলছি যে আমাদের কিন্তু দলটা ঘোষণা হয়েছে রোজার একদিন আগে, এবং তার পুরো পরবর্তী মাসটি ছিল বাংলাদেশের রমজান মাস, যেই সময়টিতে বাংলাদেশের মানুষের মূল ফোকাসটা থাকে তার ধর্মীয় কাজে। এবং সেই সময়ও কিন্তু তার ফাঁকেও আমরা বিভিন্ন ইফতার মাহফিল বা বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে এবং ঈদের মধ্যে আমাদের দলের নেতারা সেটা কি শহর কেন্দ্রিক হয়ে গেছে? না, এটা গ্রামে গিয়েছিল। হ্যাঁ, মানে বড় নেতারা যদি বলেন যে নাহিদ ইসলাম তিনি ঢাকার বাইরে যাননি, কিন্তু আমাদের অন্যান্য নেতা যারা ছিলেন, সার্জিস আলম, তাহলে মাসতাব আপনারা আব্দুল্লাহ, কিভাবে নাসিরউদ্দিন প্রত্যাশা পাটোয়ারি, করছেন যে তারা সবাই গ্রামের গেছেন। একজন মানুষ যে কিনা রাজনীতি বুঝে না, সংস্কার বুঝে না, সে ধানের শীষ, লাঙল, নৌকা, দাঁড়িপাল্লার বাইরে এনসিপির যে প্রতীক হবে সেখানে ভোট দিতে আসবে? কারণ আমরা এটা করব, কেননা আমরা এটা করতে চাই দেখেই আমাদের অন্যান্য, মানে নাহিদ ইসলাম মন্ত্রিত্ব জি। ছেড়ে দিয়েছেন, আমরা আমাদের অনেকের অনেক ধন্যবাদ বিভিন্ন মুশফিকুর profession সাইন আপনাকে, ছেড়ে রাজনীতি ব্যারিস্টার মীর করেছি। হেলালুদ্দিন, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ করছি আজকে সম্পাদকীয়। তবে আমাদের প্রত্যাশা থাকবে কম্প্রোমাইজের রাজনীতি হোক কিংবা যেভাবেই রাজনীতি হোক না কেন, সেই রাজনীতিতে অবশ্যই শিষ্টাচার থাকতে হবে। শিষ্টাচার বহির্ভূত রাজনীতি বাংলাদেশের গণতন্ত্রের জন্য মোটেও সুখকর হবে না, যেটা আমরা অতীতেও দেখেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।